শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। প্রতিটি চরিত্র ও ঘটনা বিন্যাস শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন তড়িদাহত। লিখেছেন অনিন্দ্যভুক্ত। লেখকের জন্ম 1965 সালের 25শে ফেব্রুয়ারি। পেশায় অর্থনীতির অধ্যাপক হলেও সাহিত্য জগতেই তিনি খুঁজে পান মনের আরাম। রহস্য কাহিনীর প্রতি অদম্য আকর্ষণ থেকে তাঁর হাতে জন্ম নিয়েছে সব বয়সের পাঠকের জন্য সৃষ্ট গোয়েন্দা চরিত্র ছোটকা। তাঁর গোয়েন্দারা যুক্তি নির্ভর রহস্য উন্মোচনেই বেশি আগ্রহী। লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 90টি। আজ আমাদের নিবেদন অনিন্দ্যভুক্তর লেখা ছোটকা সিরিজের গল্প তড়িদাহত। গল্পের কথক এবং ভাইপোর ভূমিকায় অর্ণব, অরিন্দম অর্থাৎ ছোটকার চরিত্রে সোমক, গল্পের সূত্রধার সৌমি, অন্যান্য চরিত্রে অর্পণ, সুদীপ্ত, উজ্জ্বল, গোপা, বিশ্বজিৎ, তাপস। শুরু হচ্ছে তড়িদাহত। ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দিতে গিয়ে তড়িদাহত হয়ে মর্মান্তিক মৃত্যু হলো 80 বছর বয়সী এক বৃদ্ধের। আচ্ছা, ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের খাসের চক নামক এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম যজ্ঞেশ্বর মিত্র। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধেবেলা যজ্ঞেশ্বর মিত্র বাথরুমে গিয়েছিলেন। তারপর ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দিতেই কারেন্ট লাগে। এসব ক্ষেত্রে অনেকেরই হাত ছিটকে আসে, ফলে মৃত্যু হয় না। কিন্তু ভদ্রলোকের বয়স বেশি হওয়ায় রিফ্লেক্স অ্যাকশন নষ্ট হয়ে যাওয়াতে হাতটা সরাতে দেরি হয়। পুলিশের প্রাথমিক অনুমান এটি নিছকই একটি দুর্ঘটনা। তবে সব জানার পরও মৃতের মেয়ে সুপ্রিয়া দত্ত এটিকে খুন বলে দাবি। কিরে, খবরের কাগজে মুখ গুঁজে কি করছিস? আরে ছোটকা, যজ্ঞেশ্বর মিত্রের নিউজটা বেরিয়েছে, সেটাই পড়ছিলাম। ও হ্যাঁ, আমিও দেখলাম বটে। ছোটকা, এটা তো স্পষ্ট যে উনি কারেন্ট শকে। হ্যাঁ, অন্তত পোস্টমর্টেম রিপোর্ট তো সে কথাই বলছে। কিন্তু পুলিশের এই যুক্তি মানতে নারাজ সুপ্রিয়া। সুপ্রিয়া মানে সুপ্রিয়া দত্ত? হ্যাঁ, যজ্ঞেশ্বর বাবুর বড় মেয়ে, পেশায় অধ্যাপিকা, থাকেন কেষ্টপুরে। কিন্তু এমন কেন মনে হচ্ছে ওনার? দেখ, সুপ্রিয়া যা বলছে তাতে ওর যুক্তিও ফেলে দেওয়ার নয়। দেখলি তো একটু আগে ফোন করে কি বললেন? জানো অরিন্দম, বাবা খুব সাবধানী মানুষ ছিলেন। ছেলে মেয়েদের তিনিই শিখিয়েছিলেন ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দিতে নেই। ছেলে মেয়েদের শেখানোই শুধু নয়, এইসব নিয়ম নিষ্ঠা ভরে তিনি নিজেও মেনেছেন সারা জীবন। সেই মানুষ এইভাবে। সুপ্রিয়া দত্তের অনুরোধেই কেসটা হাতে নিয়েছে ছোটকা। তবে সেটা এই কারণে নয় যে ভদ্রমহিলা একই পেশার লোক, একই বিষয়েরও, এবং একদম পাশের কলেজেই। ছোটকা সন্তোষ আর ভদ্রমহিলা মহামায়া কলেজ। ছোটকার আসল ইন্টারেস্টটা আমি জানি, যদিও যেসব কেস পুলিশ সিম্পল বলে সেসব কেসে ওর আগ্রহ বেড়ে যায়। আমরা এখন সিঙ্গুরে। ঠিক সিঙ্গুর বললে ভুল হবে, তবে সিঙ্গুর স্টেশনে নেমেই আসতে হয়। জায়গাটার নাম খাসের চক। আচ্ছা, যজ্ঞেশ্বর বাবু কি এখানে একা থাকতেন? না, একা ঠিক না। বয়স্ক মানুষ তো, একা তো রাখা যায় না। তবে পরিবারের কেউ থাকতো বলে মনে হয় না। যজ্ঞেশ্বর বাবুর স্ত্রী মানে সুপ্রিয়া দেবীর মা মারা গেছেন আগেই। 2 ছেলের একজন দিল্লিতে, অন্যজন দুর্গাপুরে। আর মেয়ে সুপ্রিয়া দেবীর তো কর্মস্থল এবং শ্বশুরবাড়ি দুটোই কলকাতায়। এছাড়া আর কেউ থাকতেন কিনা সেটা গেলেই জানতে পারবো। খাসের চকের এই দোতলা বাড়িটা বিশাল। এক একটা ফ্লোর 4000 স্কোয়ার ফিট হবে। এক সময় গ্রামে নাকি এই একটিই পাকা বাড়ি ছিল। বাড়িটার বহিরঙ্গে প্রাচীনতার সুস্পষ্ট চিহ্ন।
কিন্তু ভেতরে ঢুকলে অবাক হতে হয়। সেখানে আধুনিকতার চিহ্ন সর্বত্র ছড়ানো, চূড়ান্ত আধুনিক ভোগবাদী জীবনেরও। এই বিশাল বাড়িতে বাবা কার্যত একাই থাকতেন। সঙ্গে অবশ্য বাবার এক ভাইপো এবং এক ভাগ্নে থাকতো মাঝে মধ্যে, কিন্তু তারা বাড়িতে কতক্ষণই বা থাকতো। দিনরাতের একজন লোক রেখে দিয়েছিলাম, নারান্দাই ছিল বাবার সব কিছু। কাজের লোকও বটে, আবার অবসর সময়ের বন্ধুও বটে। সোফায় বসে চা খেতে খেতে বলছিলেন সুপ্রিয়া দেবী, যে ঘরে বসে আমরা চা খাচ্ছি সেটাই ছিল যজ্ঞেশ্বরবাবুর ঘর। এটা দোতলার একদম কোণের ঘর। ওই সেকেলে বাড়ি সাধারণত যেমন হয় তেমন, লম্বা বারান্দার একদিকেই সব ঘর। এটা পূবের কোণ। দক্ষিণের বারান্দা পেরিয়ে ঘরে ঢুকলে ডান দিকে পূবের বিশাল জানালা, জানলার পাশেই খাট। ঘরের পশ্চিম দেওয়ালের ঠিক মাঝে একটা দরজা, দুপাশে দুটো ছোটখাটো মাপের কাঠের আলমারি। একটা তো দেখছি বইয়ের আলমারি, অন্যটাতে হয়তো জামা কাপড় আছে। বইয়ের আলমারি যেটা, তার মাথায় একটা টিভি। আমরা যে সোফায় চা খাচ্ছি সেটা উত্তরের দেওয়ালের গা ঘেঁষে। ঘরেতে দরজা যেমন দুটো, সুইচ বোর্ডও তেমনি দুটো দেখছি। একটা পশ্চিমের দরজা দিয়ে বেরোনোর সময় ডান হাতে, অন্যটা দক্ষিণের দরজা পেরিয়ে বেরোতে গেলে বাঁ হাতে। যে ঘরে যজ্ঞেশ্বরবাবু তরিদাহত হয়েছিলেন সেই ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছোটকা। আমিও ভাবতে লাগলাম, পুলিশের কথা যদি সত্যি হয়, কোন সুইচ বোর্ডে তরিদাহত হয়েছিলেন যজ্ঞেশ্বরবাবু? আমার ভাবনার মধ্যেই ছোটকা প্রশ্ন শুরু করে দিল। আচ্ছা, মৃতদেহ কে প্রথম দেখেছিল? আমার খুড়তুতো ভাই রবিন। আপনাকে, মানে আপনাদের 3 ভাই বোনকে কখন খবর দেওয়া হয়? এটা গত পরশুর ঘটনা, মানে অষ্টমীর সন্ধেবেলা। পুজোর কটা দিন আমরা সবাই গ্রামেই কাটাই। অরিন্দম মানে অরিন্দম সেন। পাশের কলেজ মানে এক সময় মহামায়া দেবী কলেজের ক্লাস হতো সন্তোষ কলেজের বিল্ডিংয়েই, মর্নিং শিফটে। তাই এই 2 কলেজের নারীর যোগ এখনও আছে। 2 কলেজের স্টাফেরা পরস্পরকে কলিগ হিসেবেই দেখেন। তাই জুনিয়র কলিগ হিসেবে ছোটকাকে নাম ধরে সম্বোধন করলেন সুপ্রিয়া দেবী। তার মানে ঘটনার পুরোটাই আপনার জানা, তাই তো? প্রথমটুকু বাদে। তখন আমরা মেয়েরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। অর্থাৎ সম্ভাব্যদের তালিকা থেকে বাড়ির মেয়েদের বাদ দিতে পারা যায়। বর্দার জ্বর মতন হয়েছিল, বড় বৌদি তাই বাড়িতেই ছিলেন। আপনি ফিরে কি দেখলেন? বাবাকে বিছানায় শোয়ানো আছে, দাদারা সবাই ঘরে ছিল। খাটের পাশে মেঝেতে বসে বড় বৌদি আর নারান্দা কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি করে হলো? সবাই বলল, কারেন্টের শক খেয়ে। সবাই মানে কারা? অভয়দা, আমার পিস্তত দাদা, আর নারান্দা। আমি বিশ্বাস করিনি অরিন্দম, আমি বিশ্বাস করিনি। আমার মন বলছিল বাবা খুন হয়েছে। এখানে থাকলে কি হতো আমি জানি না, তাই আমি সঙ্গে সঙ্গে গাড়ি করে সোজা আরজি করে নিয়ে গিয়েছিলাম। বাবা আর নেই, আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি চেয়েছিলাম পোস্টমর্টেমটা অন্তত ঠিকঠাক হোক। সবাই বাধা দিয়েছিল, সবাই। আমি শুনিনি। সবাই বলতে? বড়দা, ছোটদা, অভয়দা, সবাই সবাই। আর রবিন বাবু? রবিনই শুধু বলেছিল। বলছি, সুপু যখন চাইছে, অসুবিধাটা কোথায়? কথা বলতে বলতেই ছোটকা ঘরটা ঘুরে দেখতে শুরু করেছিল। পশ্চিমের বন্ধ দরজাটার সামনে গিয়ে প্রশ্ন করল, দরজাটা খুলবো? ওদিকে বাথরুম আছে। যজ্ঞেশ্বরবাবুর ঘরটা যে সাইজের তার চেয়ে একটু বড়ই হবে জায়গাটা। উত্তর দিক ঘেঁষে দুটো বাথরুম। বাথরুমের সামনে থেকে দক্ষিণের বারান্দা পর্যন্ত যে জায়গাটা, কলকাতায় যে কোনো 2 রুম ফ্ল্যাটের ডাইনিং স্পেস তার চেয়ে বড় হবে না। জায়গাটার দক্ষিণ দিকটা পুরো বন্ধ, ফলে কোথাও কোনো জানালা নেই, আর পুরোটাই অন্ধকার। সুপ্রিয়া দেবী জানালেন,
বাথরুম থেকে বেরিয়ে এখানেই মা পোশাক পাল্টাতেন, প্রসাধন করতেন। বারান্দার দিকের দেওয়ালে সেই ঘটনার প্রমাণস্বরূপ একটা পেল্লাই সাইজের ড্রেসিং টেবিলও দেখা গেল। অন্ধকারের মতো জায়গাটা পেরোলেই আবার একটা ঘর। যতদিন ছোট ছিলাম মার সঙ্গে ওই ঘরটাতেই শুতাম। বড় হওয়ার পর মা ঘরটা আমাকে ছেড়ে বাবার ঘরে চলে যান। এখন এই ঘরে কে থাকে? রবিন। কেন? মাঝের দরজা দুটো খোলা থাকলে এ ঘরটা থেকে বাবার উপর লক্ষ্য রাখা যেত সবচেয়ে বেশি। রাত বিরেতে দরকার হতো। রবিনবাবু আছেন? একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি পাঠিয়ে দিচ্ছি ওনাকে। মৃতদেহ তো আপনি প্রথম দেখেছিলেন, তা কি করে টের পেলেন? আমি যখন দেখি জেঠু তখনও মারা যাননি। ঠিক আছে, সে কথায় পরে আসছি। টের পেলেন কি করে সেটা আগে বলুন। দেখুন, বাড়ি থাকলে আমি জেঠুর দিকে একটু খেয়াল রাখতাম, বলতে পারেন সেটা আমার একরকম কাজ ছিল। সেদিন ঘরে বসে আমি একটা কাগজ পড়ছিলাম, হঠাৎ বাথরুমের দরজায় শব্দ হতে বুঝলাম যে জেঠু ঢুকেছেন। উঠিনি, তার প্রয়োজনে ছিল না, তবে কানটা খাড়া রেখেছিলাম। খানিক পরে হঠাৎই মনে হলো একটা গোঙানির শব্দ হচ্ছে যেন। তাড়াতাড়ি উঠে গিয়ে দেখি জেঠু দরজার পাশে দেয়াল ধরে থরথর করে কাঁপছেন আর মুখ দিয়ে কেমন একটা গুঁ গুঁ করে শব্দ করছেন। আমি ছুটে গিয়ে ধরবার আগেই জেঠু পড়ে গেলেন। তারপর কি করলেন? তারপর চিৎকার করে সবাইকে ডেকেছিলাম। আপনার সঙ্গে যজ্ঞেশ্বরবাবুর সম্পর্ক কেমন ছিল? জেঠু খুব ভালো মানুষ ছিলেন। আচ্ছা, আপনার নিজের বাড়ি কোথায়? কাছেই, আনন্দনগরে। এখান থেকে এই মাইল 2-3 হবে। তা নিজের বাড়ি ছেড়ে আপনি এখানে থাকতেন কেন? সুপুর বিয়ের পর রূপকদা যখন চলে গেল, জেঠু আমাদের ডেকে নিয়েছিলেন, আমাকে আর অভয়দাকে। বাড়িতে আমরা 5 ভাই 2 বোন। অবস্থাও বিশেষ ভালো নয়। জেঠু ডাকতে তাই। আচ্ছা, শেষ প্রশ্ন রবীনবাবু, আপনার জেঠু দেওয়াল ধরে কাঁপতে কাঁপতে পড়ে যান, তা ওনার বডিটা কোথায় পড়েছিল? দরজার চৌকাঠের কাছেই। মাথাটা কোথায় ছিল? এই ঘরের মধ্যে? না, দরজার বাইরে। মানে যেখানে পাপোশটা আছে, তাই তো? হ্যাঁ, একদম পাপোশের ওপরেই। বেশ, ঠিক আছে, আপনি যান আর আপনাদের কাজের লোককে পাঠিয়ে দিন। যজ্ঞেশ্বরবাবুর ভৃত্য কাম সখা নারায়ণের বয়স ওই 60-এর কাছাকাছি হবে। ঘরে ঢুকেই সে হাউ হাউ করে উঠল। সুপচিতি হক কথা বলেছে গোয়েন্দা বাবু। বাবু আমার খুন হয়েছে। নিশ্চয় অভয় বাবুর কাজ। ওই দেবারাত্রির বাবুর সঙ্গে বিবাদ বাঁধাতো। আপনারা ওরে গ্রেপ্তার করুন গোয়েন্দা বাবু। কেন ঝগড়া করতো? তেনার বায়নার কি শেষ আছে বাবু? কোনোদিন তিনি দোকান দেবেন, টাকা চাই, কোনোদিন তেনার সম্পত্তির ভাগ চাই। তোমার বাবু বায়না মেটাতেন? বাবুর তার মাথা খারাপ ছিল নে। আর রবীন দাদাবাবু, তার কোনো বায়না ছিল না? বলতে নেই বাবু, তিনি খুব ঠান্ডা মানুষ। আচ্ছা নারায়ণদা, ওই দিকে মানে দরজার ওদিকে ওই পাপোশটা কেন? ওটা বাবু বাথরুম থেকে আসার পর পা মোছার জন্যে। বাবু কখনো জল পায়ে ঘরে ঢুকতেন না। সেটা তো আমারও মনে হচ্ছিল, কিন্তু তাহলে অমন তার জালির পাপোশ কেন? ওতে কি ভিজে পা মোছা যায়? ওটাই তো ভিজে পা মোছা যায় না। ওটি আর বলবেন নি, অভয় দাদা বাবুর শখ। আগেরটা ছিঁড়ে গেছিল, এবার নতুন ডিজাইন দেখেছেন, নিয়ে এসে হাজির। বাবু বকাবকি করতে ওর ওপর আবার তোয়ালে বেছিয়ে দিলে। সে কে থাকে বাবু? আচ্ছা, মারা যাওয়ার পর তুমি যখন তোমার বাবুকে দেখলে,
তখন কি তাকে বিছানায় শোয়ানো হয়েছে? তা কেন হবে, বাবু তো তখন ওকে নিয়ে পড়ে। আচ্ছা, জায়গাটা ঠিক ঠিক দেখাতে পারবে? মানে কোথায় পা ছিল, কোথায় মাথা? কেন পারবো নি, এই যে এখানে, এখানে দেখুন। নারান্দা উঠে গিয়ে সব দেখিয়ে দিল। সব দেখে শুনে অভয়কে ডেকে দিতে বলে ছোটকা তাকে ছেড়ে দিল। কিন্তু নারান্দা চলে যাওয়ার পর সুপ্রিয়া দেবী ঘরে ঢুকলেন। অভয়দা তো নেই অরিন্দম, ডেড বডি আনতে মর্গে গেছে। মানে এখনো দাহ হয়নি? না, লালবাজারে আমাদের এক আত্মীয় আছেন, তাকে বলে আমি বডি ডিটেইন করিয়েছি তোমার দেখার জন্য। থ্যাংক ইউ সুপ্রিয়াদি। তাহলে ততক্ষণ আপনাকে কয়েকটা প্রশ্ন সেরে নি, কেমন? বলো। এই যে মানে আপনার হঠাৎ করে মনে হলো আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে খুন করা হয়েছে, সেটা কি কেবল আপনার বাবার সাবধানী স্বভাবের জন্য নাকি অন্য কোনো কারণ আছে? সুপ্রিয়া দেবীর মুখ গম্ভীর হয়ে গেল। দেখো অরিন্দম, ডাক্তারের কাছে সব খুলে বলার নিয়ম, নইলে এসব লজ্জার কথা কাউকে বলার নয়। তুমি নিশ্চয় বুঝতে পেরেছ আমাদের অবস্থা খুব একটা খারাপ নয়, তবে যতটা দেখছো অবস্থা তার চেয়ে অনেক ভালো। প্রচুর সম্পত্তি ছিল আমার দাদুর, বাবা তাকে আরও অনেক বাড়িয়েছিলেন। আর সম্পত্তি থাকলে যা হয়। কবে থেকে শুরু? কে করেছিলেন? এবার গরমের ছুটিতে যখন এসেছিলাম, আমার ছোট ভাই রূপক দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়ায়। বলতে নেই অরিন্দম, ভাইটার আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না জানো। আর ও রোজগারও তো কম করে না, চাকরি আছে, টিউশন আছে, এই সব কিছু ওর মাথায় ঢুকিয়েছে ওর বউ। গতবার এসে সম্পত্তি ভাগ করে দিতে বলল, আর দাদাও তাতে যোগ দিল। আপনার বাবা রাজি হয়েছিলেন? বাবা বলেছিলেন উইল করাই আছে। আমাদের 3 জনের সঙ্গে অভয়দা আর রবিন, এই 5 জনের মধ্যে সব ভাগ করে রেখেছেন। তবে বাবার মৃত্যুর আগে সেই উইল কার্যকর হবে না। সেই শুনে রূপক আর দাদা ক্ষেপে গেল জানো। কেন? ওরা বলছিল অভয়দা আর রবিন কেন ভাগ পাবে, ওদের নাম উইল থেকে বাদ দিতে হবে। বাবা রাজি হননি। তারপর নারান্দার মুখে শুনেছি রূপক 2-1 সপ্তাহ বাদে বাদেই বাড়িতে আসছিল, বাবাকে চাপ দিচ্ছিল। এদিকে সম্পত্তির ভাগ কম পাবে জেনে অভয়দাও নাকি ইদানিং বাবার সঙ্গে ঝগড়া করছিল। এবারে কোনো গন্ডগোল হয়েছিল? রূপক সেই বাবাকে শাসিয়েছিল, নিজের ছেলে মেয়ে থাকতে কি করে পরের ছেলেকে সম্পত্তির ভাগ দেয় ও দেখে নেবে বলেছিল। প্রয়োজনে বলেছিল কোর্টে যাবে। আর বাবা বোধহয় তাতে একটু ঘাবড়েও গিয়েছিলেন। সেটা কিভাবে বুঝলেন? আমাদের সবাইকে ডেকে রিকোয়েস্ট করেছিলেন অভয়দাকে আর রবিনকে সমান না হলেও কিছু ভাগ যেন দিতে আমরা আপত্তি না করি। আচ্ছা, এটা কবে হয়েছিল? সপ্তমীর সন্ধে। হ্যাঁ, উইল থেকে আপনার বাদ পড়ার কারণটা কি? বাবা যখন উইল করেন তখন আমি ছিলাম, আমি আমার নাম বাদ দিতে বলেছিলাম। ছোটকা হয়তো আরও কিছু জিজ্ঞেস করতো, এমন সময়ই ডেড বডি চলে এলো। আপনি এগোন, আমি আসছি বলেই ছোটকা গিয়ে ঢুকল সুপ্রিয়া দেবীর মার প্রসাধন কক্ষে। জানালা নেই বলেই বোধহয় ঘরটাতে এত আলোর বন্দোবস্ত। 3-3টে টিউব জেলে পাপোশটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল ছোটকা। তারপর মাথাটা প্রায় নামিয়ে দিল পাপোশটার ওপর। তন্ন তন্ন করে কিছু খুঁজে যখন উঠল তখন 5টা মিনিট কেটে গেছে। উঠে ঘরটা আরও একবার ঘুরে ঘুরে দেখল, তারপর বেরিয়ে এলো। বাইরে ডেড বডিকে ঘিরে ততক্ষণে কান্নার রোল উঠেছে। মেয়েদের মতো চিৎকার করে কাঁদছিলেন অভয়বাবু। তবে ছোটকাকে বেরোতে দেখেই সবাই যেভাবে কাঁদতে কাঁদতেই ডেড বডি ছেড়ে সরে দাঁড়ালো, তাতে বুঝলাম সুপ্রিয়া দেবী সবাইকে আগে থেকেই বলে রেখেছেন। ছোটকা গিয়েই প্রথমেই যজ্ঞেশ্বরবাবুর ডান হাতটা তুলে নিল নিজের হাতের চেটোয়। আস্তে আস্তে দেখে নিয়ে ডান হাতটা নামিয়ে রেখে তুলে নিল বাঁ হাতটা। তারপর কখনো নিচু হয়ে, কখনো খাটিয়ার পাশে উবু হয়ে বসে
ডেড বডিতে কিছু একটা খুঁজল। সবশেষে নিজের মোবাইলে অজস্র ছবি তুলতে লাগলো ডেড বডির, বিশেষ করে পায়ের পাতা দুটোর। বাঁ পায়ের পাতার অবস্থাও দেখলাম বিশেষ ভালো নয়, তলার দিকটায় কেমন কালো কালো দাগ ভর্তি। কাজ শেষ করে ছোটকা ফোন ধরল। হ্যালো অমলদা, আমি অরিন্দম বলছি, খাসের চক সিঙ্গুর থেকে। এখানে গত পরশু একটা খুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এফআইআর করা হয়েছিল। তো পুলিশ বলেছে এটা দুর্ঘটনা, বাট ইটস আ কেস অফ মার্ডার। আই এম শিওর অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, ওরা এবার অন্ত্যেষ্টির জন্য যাবেন, কিন্তু আমি চাইছি তার আগে আপনি একবার লোকাল থানাকে আসতে বলুন। ইয়েস, উইথ ফোর্স। ফোন শুনেই বুঝেছিলাম ও লালবাজারে ফোন করল। অমল গুহ ক্রাইম ব্রাঞ্চের ডিসিডিডি এখন। ছোটকার কথা আশেপাশে সবারই কানে গিয়েছিল। সুপ্রিয়া দেবী ছুটে এলেন। অরিন্দম, সরি সুপ্রিয়াদি, আপনাদের একটু দাঁড়িয়ে যেতে হবে, পুলিশ আসছে। পুলিশ দ্রুতই এলো। লালবাজারে ধাক্কা বলে কথা, ওসি এসেই সোজা স্যালুট ঠুকল ছোটকাকে। সিঙ্গুর ঠিক কলকাতা পুলিশের আন্ডারে না এলেও একজন ঊর্ধ্বতন অফিসারের অর্থাৎ ডিসিডিডির ফোনের ধাক্কায় বেসামাল হয়ে পড়েছে। ছোটকা দেখলাম এসবে পাত্তাই দিল না, এক পাশে সরে গিয়ে কথা বলতে শুরু করলো ভদ্রলোকের সঙ্গে। ছোটকা যতক্ষণ কথা বলল, ওসি ভদ্রলোক দেখলাম ঘাড় নেড়ে গেলেন। কথা শেষ করে ছোটকা মোবাইল খুলে কিছু দেখাতে শুরু করলো। বুঝলাম ছবি দেখাচ্ছে। কথা শেষ করে ওসি নিজের মোবাইলে কয়েকটা ছবি নিলেন ডেড বডির। তারপর সুপ্রিয়া দেবীর বর্দার কাছে এগিয়ে গিয়ে বললেন, আপনারা দাহ সেরে আসুন, আপনাদের একজন শুধু এখানে থাকবেন, আর আমরা বাড়ি সার্চ করব। আর হ্যাঁ, আমার ফোর্স আপনাদের সঙ্গে থাকবে। বার্নিং ঘাট থেকে বা যাওয়া আসার পথে কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তার ফল কিন্তু ভালো হবে না, এটুকু আমি বলে দিচ্ছি। বার্নিং ঘাটে যাওয়া অবশ্য কারোরই আটকালো না। পুলিশ সার্চিংয়ের কাজ শেষ করে ফেলল চটপট করে। সম্ভবত যা খুঁজছিল তা ওরা পেয়ে গেছে। থানায় ফিরে যাওয়ার সময় ওসি, ততক্ষণে নাম জেনে গেছি, দেবাশিস ব্যানার্জি বলে গেলেন শ্মশান যাত্রীরা ফিরে এলেই তিনি চলে আসবেন। নয় নয় করে কম দিন তো হলো না ছোটকা গোয়েন্দাগিরি শুরু করেছে, কিন্তু এত দ্রুত কোনো কেসের ফয়সালা করে ফেলতে ছোটকাকে দেখিনি। কোনো কেসের ছোটকা যেটাকে ফাইনাল গেট টুগেদার বলে ঠাট্টা করে, সেখানে ছোটকা নিজেও শুরু করলো সে কথা দিয়েই। আমরা এখানে এসেছিলাম আজই সকালে। গাড়িতে আসতে আসতেই সুপ্রিয়াদির মুখে সমস্ত ঘটনা শুনি। এত তাড়াতাড়ি যে কেসটা সলভ করা গেল তার কৃতিত্ব সুপ্রিয়াদিরই। যজ্ঞেশ্বরবাবুর মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা আন্দাজ করাই শুধু নয়, আমাদের কাজটাকেও সহজ করে দিয়েছেন সুপ্রিয়াদি। সত্যি কথা বলতে কি, দাহ কাজ আগে হয়ে গেলে এই কেস সলভ করা সহজ কাজ ছিল না। দাহ কাজ সেরে শ্মশান যাত্রীদের ফিরতে 8টা বেজে গিয়েছিল। তারপর বাকি কাজ সারতে আরও ঘন্টা 2-2.5। এখন ঠিক 11টা। যজ্ঞেশ্বরবাবুর ঘরেই জড়ো হয়েছি আমরা। দুটো প্রশ্নের উত্তর খোঁজার ভার আমাকে দিয়েছিলেন সুপ্রিয়াদি। 1, এটা আদৌ খুন কিনা। 2, খুন হলে এটা কার কাজ। এখন দুটো প্রশ্নেরই নিজের মতো একটা করে জবাব সুপ্রিয়াদির কাছে ছিল। ওর বিশ্বাস এটা খুন এবং বাড়িরই কেউ এই কাজটা করেছে। ঘটনা এই যে সুপ্রিয়াদির দুটো অনুমানই সত্যি, অর্থাৎ এটা খুন আর বাড়িরই কেউ এর সাথে ইনভলভড। ছোটকার বাক্যটা শেষ হওয়া মাত্রই মিত্র পরিবারের সবাইকে একে অন্যের দিকে তাকাতে দেখলাম। সে চোখে সংশয়, পারস্পরিক অবিশ্বাস একসঙ্গে মিশে গেছে। শুধু সুপ্রিয়া দেবীকেই দেখলাম মাথাটা নিচু করে ফেললেন। অনুমান মিলে যাওয়ার কৃতিত্বের চেয়ে পরিবারের এই লজ্জায় বোধহয় তার মাথাটাকে টেনে নামিয়ে দিল। তড়িতাহত হয়েই যজ্ঞেশ্বরবাবুর মৃত্যু হয়েছিল এ কথা সত্যি, কিন্তু সুইচ বোর্ডে আলো জ্বালতে গিয়ে এই ঘটনা ঘটেনি। ওর মৃত্যু এসেছিল ওর পায়ের তলা দিয়ে।
সুইচ বোর্ডের সুইচ অন করতে গিয়ে কারেন্ট লাগলে ওর দেহ পড়ত ঘরের মধ্যে। ভেবে দেখুন, ঘরে ঢুকে সুইচ বোর্ডে হাত দিতে গেলে ওকে আগে দেওয়ালের দিকে ঘুরতে হতো, তারপর পড়লে মাথাটা নিশ্চিতভাবে পড়ত ঘরের মধ্যে, আর পায়ের পাতা দুটো চৌকাঠ ছুঁলেও ছুঁতে পারত। ভিজে হাতে সুইচ বোর্ডে হাত দিতে গিয়ে যজ্ঞেশ্বরবাবুর মৃত্যু হয়নি সেটা আমি ধরে নিয়েছিলাম। আর ধরার কারণ তাহলে সুপ্রিয়াদি আমাকে জোর করে এই কেসে ধরে নিয়ে আসতেন না। আমার ধারণা বাবাকে গভীরভাবে ভালোবাসতেন বলেই ওর বিশ্বাসটা এত জোরালো ছিল। সুপ্রিয়া দেবীর দিকে তাকিয়ে দেখলাম এক দৃষ্টিতে ছোটকার দিকে তাকিয়ে আছেন। ছোটকার শেষ বাক্যটা শুনে নির্নিমেষ সেই চোখ থেকে জল গড়িয়ে এলো। সুইচ বোর্ড থেকে যদি না হয়ে থাকে তাহলে প্রশ্ন হলো কিভাবে আর কোত্থেকে হলো? এই ঘরে প্রথম ঢুকে অবধি আমি সেই কথাই ভাবছিলাম। তেমন একটা জিনিসও খুঁজছিলাম আমি। এমন সময় ওই অদ্ভুত পাপোশটার দিকে চোখ পড়ল। ছোটকা আঙুল বাড়িয়ে পাপোশটা দেখালো। সবাই দেখলাম বিস্মিত দৃষ্টিতে পাপোশটা দেখছে। সম্ভবত পাপোশটা অদ্ভুত কেন সেটা বুঝে উঠতে পারছে না। অদ্ভুত মানে লক্ষ্য করে দেখুন, এমন তার জালির পাপোশ কিন্তু বাথরুম থেকে আসার পথে কেউ বিছিয়ে রাখে না। এগুলো রাখা হয় বাড়ির সদর দরজার সামনে জুতোর ধুলো মোছার জন্য। বাথরুম থেকে আসার পথে রাখতে হয় এমন কোনো পাপোশ যেটা পায়ের জল শুষে নেবে। এর জন্যই বলছিলাম অদ্ভুত। আরও অদ্ভুত কি জানেন তো, দড়ির বা ন্যাকড়ার পাপোশে পা মোছার সময় যদি আপনার কোনো কারণে শক লাগে, মৃত্যুর সম্ভাবনা কম। কেন জানেন? দড়ি বা ন্যাকড়া দিয়ে আপনার শরীরের বিদ্যুৎ মাটি ছুঁতে পারবে না, মানে আর্থিং হবে না। আর সে জায়গায় যদি এই তারের পাপোশ থাকে তাহলে তো মৃত্যু অনিবার্য। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, অভয় বাবু এই পাপোশটা কিনে আনলেন আর তাঁর বড় মামার মৃত্যু হলো সেই পাপোশে পা দিয়েই। Isn't it strange? সবাইকে চমকে দিয়ে হাউমাউ করে চিৎকার করে উঠলেন অভয়বাবু। বিশ্বাস করুন, মামাকে আমি মারিনি। বিশ্বাস করুন আপনারা, বিশ্বাস কর শুভু, মায়ের দিব্যি বলছি, মামাকে আমি মারিনি, মামাকে আমি মারিনি। চিৎকার করে কাঁদতে লাগলেন অভয়বাবু। এমনটা যে হবে ছোটকাও বোধহয় ভাবেনি। ওর চোখ মুখ সেটাই বলছিল। সবাই কেমন যেন থতমত খেয়ে গেছে। শেষে দেবাশিস ব্যানার্জির এক ধমকে কাজ হলো। সশব্দের পরিবর্তে নিঃশব্দে ফোঁপাতে শুরু করলেন অভয়বাবু। মাঝে মাঝে কেবল তাঁর নাক ডাকা শব্দ শোনা যেতে লাগলো। সামলে নিয়ে ছোটকা ফের শুরু করলো। হ্যাঁ, যে কথা বলছিলাম, পাপোশটা দেখার পরই এই সম্ভাবনাটা আমার মাথায় আসে। যদি এই পাপোশটাতে কেউ ইলেকট্রিক সংযোগ দিয়ে রাখে, এমন সম্ভাবনা মাথায় আসার কারণ বাথরুম থেকে ঘরে আসার পথে আর এমন কিছু আমার চোখে পড়েনি যা থেকে তড়িতাহত হতে পারেন যজ্ঞেশ্বরবাবু, এক ওই ঘরের সুইচ বোর্ড ছাড়া। কিন্তু পাপোশ থেকে তড়িতাহত হয়েছেন এটাও ঠিক ধরে নিতে পারছিলাম না। আর পারছিলাম না কারণ তার আগেই রবীনবাবু আমাকে বলেছেন ওর জেঠু উল্টে পড়েছিলেন এই ঘরের মধ্যেই, তাও আবার ওর চোখের সামনে। ঠিকই তো বলেছিলাম। আপনি কি প্রমাণ করতে চানটা কি? যে আমি মিথ্যে বলেছিলাম আমি? রবীনবাবুর ভঙ্গিতে কেমন যেন একটা মরিয়া ভাব। ছোটকা থমকে গেল। ওর মুখ গম্ভীর হয়ে উঠল। ও এক দৃষ্টে তাকিয়ে আছে রবীনবাবুর দিকে। মনে হচ্ছিল যেন দৃষ্টি দিয়েই গ্রাস করে নেবে রবীনবাবুকে। জোঁকের মুখে নুন পড়লে যেমন হয়, সেই দৃষ্টির সামনে আস্তে আস্তে যেন কুঁকড়ে গেল রবীনবাবুর মরিয়া ভঙ্গি। ছোটকা যখন আবার শুরু করল, ওর গলাটা আশ্চর্য ঠান্ডা, সাপের শরীরের মতো।
ঠিক সেটাই আমি প্রমাণ করতে চাই রবিন মিত্র। তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না তোমার এতগুলো মিথ্যে কথা বলতে? যে জেঠু তোমাকে নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবেসেছেন, সম্পত্তির অর্ধেক আগে তোমাকে দিয়ে তারপর বাকিটা ভাগ করেছেন, সেই জেঠুকে খুন করতে তোমার এতটুকু হাত কাঁপল না? এখন তুমি আবার মুখে মুখে তর্ক করতে এসেছো? হ্যাঁ, ঘর শুদ্ধ মানুষ যেন স্তব্ধ হয়ে গেছে। নারায়ণদার চোখে ঘোর অবিশ্বাস। তার ঠান্ডা মাথার দাদাবাবু যে এ কাজ করতে পারে সেটাই যেন তার বিশ্বাস হচ্ছে না। শুধু সুপ্রিয়া দেবী অস্ফুটে বললেন, রবিন, তুই? হ্যাঁ, রবিনই, সুপ্রিয়াদি, এই রবিন। যেটা বলছিলাম, সন্দেহ আমি একটা করছিলাম যে কাণ্ডটা পাপোশ থেকে ঘটেছে। সেক্ষেত্রে ঘরে ঢোকার আগেই কাণ্ডটা ঘটার কথা, আর শরীরটা পড়ার কথা ঘরের বাইরে। রবিন বাবু আমাকে সাময়িক বিভ্রান্ত করেছিলেন, কিন্তু নারায়ণদা যখন বললেন যে শরীরটা বাইরেই পড়েছিল আর পা দুটো পাপোশে ঠেকেছিল, আমার আর সন্দেহ রইল না। কনফার্মড হয়ে গেলাম ডেড বডিটা দেখে। দেখুন, আপনারাও দেখুন। ছোটকা মোবাইল অন করল। এই দেখুন, এটা যজ্ঞেশ্বর বাবুর বাঁ পা। দেখুন, এটা হচ্ছে পায়ের তলার ছবি। কালো কালো দাগ দেখছেন? সুপ্রিয়াদি, আপনার বাবা যে বাথরুম থেকে ফিরে আগে জল হাত পা মোছেন, সেটা আপনি ছাড়াও অন্যদের নজরে ছিল, আর তাই ইলেকট্রিফাই করা হয়েছিল এই পাপোশ। যজ্ঞেশ্বর বাবু বাথরুমে যাওয়ার পরই বাথরুম থেকে ফিরে পা মোছার জন্য পাপোশের ওপর রাখা ছেঁড়া তোয়ালেতে পা ঠেকানো মাত্রই আপনার বাবার শক খান। বাঁ পা তখনও মেঝেতে ছিল, ফলে সহজেই আর্থিং হয়ে যায়। তার জালি পায়ের যেখানে ঠেকেছিল সে জায়গাটা পুরো কালো হয়ে গেছে। কিন্তু পাপোশটা কিভাবে ইলেকট্রিফাই করা হলো? বললেন সুপ্রিয়া দেবীর বড়দা রজত মিত্র। ছোটকা এবার দেবাশিস বাবুর দিকে তাকাতেই ভদ্রলোক একটা লম্বা তার বের করলেন। তারের একটা মুখ থেকে ভেতরের তামার তার বেরিয়ে পড়েছে, অন্যদিকে একটা প্লাগ লাগানো। আশা করি এবার সবাই বুঝতে পারছেন, এই প্লাগ গোঁজা ছিল রবিন বাবুর সুইচ বোর্ডে, আর তারের এই মুখটা ভালো করে পেঁচিয়ে দেওয়া হয়েছিল পাপোশের তার জালিতে। জেঠু পড়ে যাওয়ার পর রবিনবাবু প্লাগের সুইচ অফ করে হ্যাঁচকা টানে তারটা ছিঁড়ে গুটিয়ে নেন। তারপর সেটা গুটিয়ে রেখে জেঠুর কাছে দৌড়ে যান আর চেঁচিয়ে লোক ডাকেন, দেবাশিস বাবু, পাপোশটা নিয়ে যাবেন, ওখানে এখনো ছেঁড়া তার জড়িয়ে আছে। কিন্তু পাপোশটা তো কিনেছিল অভয়দা। সেটাই আপনার ভাইয়ের ক্রেডিট। উইলের কথা জানার পর থেকেই উনি সুযোগের অপেক্ষায় অসীম ধৈর্য ধরে বসেছিলেন। উইল? হ্যাঁ রজতবাবু, উইল। আজ ঘর সার্চ করে এটা আমাকে দিয়েছিলেন দেবাশিস বাবু। আপনারা হয়তো দেখেননি, কিন্তু যজ্ঞেশ্বর বাবুর প্রিয় ভাইপো জানতেন, আর আমার অনুমান দেখেও ছিলেন। কিন্তু আপনি তো বলছেন এই উইলে রবিনকে এই সম্পত্তির অর্ধেক দেওয়া হয়েছে। তাহলে সে মারবে কেন, তাই তো? কিন্তু রূপক বাবু, আপনি যেভাবে আপনার বাবার ওপর চাপ দিচ্ছিলেন, তাতে রবিনবাবু সম্ভবত আর জেঠুর ওপর ভরসা রাখতে পারেননি। ভেবেছিলেন জেঠু উইল পাল্টে ফেলবেন। ছোটকা চুপ করল। পুলিশ ততক্ষণে হাত কড়া পরাতে শুরু করেছে। সুপ্রিয়া দেবী কথা দিয়েছিলেন যত রাতই হোক কলকাতা পৌঁছে দেবেন। সকালে ছোটকার একটা জরুরি কাজ আছে। খাসের চক থেকে যখন বেরোলাম, রাত তখন 1টা। গাড়িতে আমরা 4 জন আরোহী। সামনের সিটে ছোটকা মাথা হেলিয়ে দিয়েছে। পিছনের দিকে আমার পাশে বসে আছেন সুপ্রিয়া দেবী। নির্বাক তাকিয়ে আছেন বাইরে চোখ মেলে। আমি ওকে দেখছিলাম। আমার মনে পড়ে যাচ্ছিল কয়েক ঘন্টা আগের কথা। সকালে যখন আসি, এই মুখেই বাবার মৃত্যুর শোকের চেয়েও বড় হয়ে ফুটে উঠেছিল একটা সত্যকে উদ্ঘাটন করার জেদ। আর এখন উদ্ঘাটিত সেই সত্যটিই যেন
তাকে নিঃশেষ করে দিয়ে চলে গেছে। আমরা সবাই জেগে আছি, কিন্তু কেউ যেন আমাদের কথা কেড়ে নিয়েছে। FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন তড়িদাহত, লিখেছেন অনিন্দ্যভুক্ত। গল্পের সূত্রধার সৌমি, গল্পের কথক এবং ভাইপোর ভূমিকায় অর্ণব, অরিন্দম অর্থাৎ ছোটকার চরিত্রে সোমক, রবিন সুদীপ্ত, সুপ্রিয়া গোপা, নারায়ণ অর্পণ, রজত উজ্জ্বল, রূপক তাপস, অভয় বিশ্বজিৎ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।